র নেটফ্লিক্সের উপর যাচ্ছে, সেই উপলক্ষে ডাব্লিউডাব্লিউ তাদের হেডকোয়ার্টারে আজকের একটা কিক অফ শো অর্গানাইজ করেছিল। আর সেখানে বেশ কয়েকটা দর্শকও এসেছিলো। আর সেখান থেকে আমরা আজকের বেশ বড় বড় জিনিস জানতে পারলাম। আর এখানে বেসিক্যালি কী হচ্ছে যে সমস্ত ম্যাচগুলো ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করেছে নেটফ্লিক্সের ওপরে, সেইগুলোরই একটু হাইপ করা হচ্ছিল। আর তাছাড়া কিছু এক্সট্রা জিনিসও আমরা দেখতে পেলাম। তো আজকের ভিডিওতে জানবো যে আমরা কী দেখতে পেলাম। এছাড়া আরও বড় বড় নিউজও রয়েছে, তোমরা আজকের অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলা যাক লোগান পলকে নিয়ে। আজকের এই কিক অফ শোতে আমরা লোগান পলকে দেখতে পাই। আর আমরা এটা জানতে পারি যে লোগান পল রতে ড্রাফট হয়ে গেছে। আর আমরা এরপর থেকে লোগান পলকে স্ম্যাকডাউনে নয় বরং রতেই দেখতে পাবো, যেহেতু নেটফ্লিক্সের উপর গেছে র, তাই সেখানে বড় বড় স্টার দরকার। আর লোগান পল কত বড় স্টার সে তো আমরা সকলেই জানি। তো লোগান পল হয়ে গেছে রতে। এবারে লোগান পল বেশ কিছু কথা বলে। লোগান পল এখানে বলে যে সে তার ইউএস চ্যাম্পিয়নশিপের তার যে টাইটেল রানটা ছিল সেটা তো খুবই ডমিনেটিং ছিল। সে সারা বছর ডমিনেট করেছে, যদিও বা দেখতে গেলে মাত্র 2টো টাইটেল ডিফেন্স ছিল। আর 3 নম্বরের বার সে এলএ নাইটের কাছে হেরে যায়। তো যাকে এটা তো তার ক্যারেক্টার, সে বলবেই। বলে এবার সে ইউএস চ্যাম্পিয়নশিপ যেরকম ডমিনেট করেছে, এবার সে রতে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে আর সে সেরকমই ডমিনেট করবে। তো লোগান পল ফিউচারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। কিছুদিন আগে তো বলছিল সে 2 বছরের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে ব্রেক নিচ্ছে, তারপরে বললো যে সে রিটায়ার হয়ে গেছে। আর এখন সে অফিসিয়ালি কামব্যাক করেও নিয়েছে। তো যেটা বলছিলাম যে শুধুমাত্র মিথ্যে কথা বলে ফ্যান্সদের রাগানোর জন্য, সেটাই সত্যি হলো। এরপর আমরা গান্থারকেও দেখতে পাই। গান্থার এখানে এসে লোগান পলকে রোস্ট করে দেয়। অন্যান্য সময় তো লোগান পল বাকিদের রোস্ট করে, বাকিদেরকে রাগায়, কিন্তু এবারে গান্থার লোগান পলের উপর শট নিয়ে নেয়। গান্থার এখানে লোগান পলকে একদমই পাত্তা দেয় না, জাস্ট ভাওই দেয় না। লোগান পল কী করলো না করলো তাতে গান্থারের যায়ও আসে না। যদি এদের মধ্যে ম্যাচও হয় তাও লোগান পলকে তো সিরিয়াসভাবে গান্থার নেবে না। এটা গান্থার আজকের পরিষ্কার তার হাবভাব দিয়ে বুঝিয়ে দিয়েছে। সে লোগান পল যত বড়ই রেসলার হোক না কেন, গান্থারের সামনে ভাই লোগান পল টিকবে না, এটা আমরা সকলেই জানি। তো গান্থারও সেরকম কিছু ভাও দিল না লোগান পলকে। ট্রিপল এইচও এটা বলে যে আমরা নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আরও বড় বড় স্টার আর বড় বড় স্টোরি লাইন দেখতে পাবো। আর আমরা এমন এমন জিনিস দেখতে পাবো যেগুলো আমরা কেউ আশাই করি। তো দেখতে গেলে আর মাত্র 19 দিন বাকি রয়েছে, তারপর ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর চলে যাচ্ছে। আর তারপর ট্রিপল এইচের মধ্যে আমরা নাকি একদম মাইন্ড ব্লোয়িং সব বড় বড় স্টোরি লাইন, বড় বড় স্টার একদম ভরিয়ে দেবে। আমাদের একেবারে এন্টারটেনমেন্টের কোনো সীমা থাকবে না, এরকমই কিছু দেখতে চলেছে। আর আমরা এমন এমন জিনিস দেখতে পাবো যেগুলো আমরা কোনোদিন কল্পনাও করিনি। তো জানি না কী দেখাবে, তবে আমার তো একদমই ভরসা নেই এর উপরে। এর আগে ট্রিপল এইচ এরকম অনেক কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি। শুধুমাত্র ফ্যান্সদের হাইপ বাড়ানোর জন্য এগুলো করে। তো জানি না শেষ পর্যন্ত নেটফ্লিক্সের উপর যাওয়ার পরেও কী হবে। হয়তো শুরুর দিকে একটু তোড়জোড় হবে, কিন্তু লাস্টের দিকে গিয়ে ওই জেকে সেই হয়ে যাবে। তাই আমি অতটা ভরসা রাখছি না। যদি হয় তো ভালো, আর না হলেও বা বেশি কিছু করার তো নেই, কারণ আমরা ডাব্লিউডাব্লিউ সব তো খুব ভালো করেই জানি। আর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লের ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে। তো জানি না এটা শেষবারের মতো এদের মধ্যে ম্যাচ হচ্ছে কিনা, নাকি রেসলম্যানিয়া অবধি টানবে। এটা এদের ডাব্লিউডাব্লিউ দেখতে দেখতে সত্যি কথা বলতে আমিও বেশ বোর হয়ে গেছি। মানে এদের মধ্যে অনেকবার ম্যাচ হয়েছে আর ডাব্লিউডাব্লিউটা অনেক বেশি স্ট্রেচ করছে। আর মনে তো হচ্ছে এটা রেসলম্যানিয়া অবধিও যাবে, তবে বলা যায় না, হয়তো নেটফ্লিক্সের ওপর এদের ডাব্লিউডাব্লিউ শেষ হতে পারে আর রিয়া রিপ্লি এখানে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে, বা রিয়া রিপ্লি আবার ম্যাচ হেরে যেতে পারে। আর ফাইনালি এদের মধ্যে রেসলম্যানিয়াতে গিয়ে আবার ম্যাচ হবে। তবে আমি এখন আপাতত বলতে গেলে রেসলম্যানিয়াতে এদের মধ্যে ম্যাচ দেখতে কোনোভাবে ইন্টারেস্টেড নই, কারণ এদের মধ্যে ম্যাচ তো অনেকবার দেখেছি। স্টোরি লাইনে আগের মতো আর তেমন জোর নেই। তো মনে হচ্ছে যেন এদের রাইভালরিটা একটু বেশি জোর জবরদস্তি স্ট্রেচ করা হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের জন্য একটা নতুন পোস্টার বের করেছে, এটা তাদের প্রমোশনাল পোস্টার। এখানে দেখতে পাচ্ছ র, স্ম্যাকডাউন, এনএক্সটি সবকটাই এবার আমরা 6 জানুয়ারি থেকে নেটফ্লিক্সের উপর দেখতে পাবো। তো এটা হচ্ছে তারই পোস্টার। আর আমরা এখানে সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে মুখোমুখি আসতে দেখতে পাই। এখানে মাইকেল গোল সিএম পাঙ্ককে এজ এ লিড হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে, যেটা শুনে ফ্যান্সরা বেশ এক্সাইটেড হয়ে যায়। এখানে অনেক দিন পর আমরা এজ এ লিড নাম শুনতে পেলাম, আর সিএম পাঙ্ক এখানে এজ এ লিড হাজব্যান্ড বলা হয়। তো হয়তো এটা একটা টিজ হতে পারে যে এজ এ লিড ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করছে। তবে যাকে সেটা তো পরের কথা। আমরা এখানে সেথ রলিন্সকেও দেখতে পাই। এখানে সেথ রলিন্স সিএম পাঙ্ককে বলতে পারে, এখানে সেথ রলিন্সকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে। এখানে সেথ রলিন্স সিএম পাঙ্ক এটা বলে যে তুই যেখানে এখন দাঁড়িয়ে আছিস এই জায়গাটা আমি বিল্ড করেছি, এখানে আমি এত বছর ধরে চালিয়েছি এটাকে। আর এখানে একটা অনেক বড় শট নিয়ে নেয় সেথ রলিন্স সিএম পাঙ্কের উপর। এখানে সেথ রলিন্স সিএম পাঙ্ককে বলে যে তুই তো নাকি কারোর কথা শুনিস না, তুই এই সবার উপরে, কিন্তু এখন কে জুতো চাটছে। মানে এখানে এটা বলতে চাইছি সেথ রলিন্স যে সিএম পাঙ্ক এখন ডাব্লিউডাব্লিউ জুতো চাটছে। এটার কারণ হচ্ছে যে সিএম পাঙ্ক যেখানেই যায় সেখানে তার দাদাগিরি দেখায়, সে যা ইচ্ছা তাই করে। কিন্তু এবারে ডাব্লিউডাব্লিউতে আসার একটা কন্ডিশনই হলো যে সিএম পাঙ্ক যদি এখানে আবার আগের মতো দাদাগিরি করে, নিজের মন মর্জি অনুযায়ী চলে, কারোর কথা না শোনে, যেমনটা সে আগে করেছে, তাহলে সিএম পাঙ্কের ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। এটা আমরা যখন সিএম পাঙ্ক কোম্পানিতে সাইন করেছিল তখনই জানতে পেরে গেছিলাম। তো সেই জন্য এখানে বলে যে সিএম পাঙ্ক শেষ পর্যন্ত সবার সামনে ঝুঁকেই গেল আর এখন ডাব্লিউডাব্লিউ জুতো চাটছে।
তো আমি এটা একটু খোলাসা করে ব্যাখ্যা করে বললাম। আসল কথাটা হচ্ছে যে সিএম পাঙ্কে শুধুমাত্র সেথ রলিন্স এটুকুই বলেছিল যে এখন কে জুতো চাটছে, তো যার বোঝা সে বুঝে গেছো। আর না হলে আমি তো বলেই দিলাম যে কেন এই কথাটা বলা হয়েছে। আর এখানে আমরা কেভিন ওভেন্সকেও দেখতে পাই, এখানে কেভিন ওভেন্সকে কেউ ডাকে তো নি, কিন্তু কেভিন ওভেন্স নিজে থেকেই চলে এসছে। আর এখানে কেভিন ওভেন্স নিজেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে পরিচয় দিচ্ছে। এখানে সে সেই উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা নিয়ে ঘুরছে আর সে নিজেকে আসল চ্যাম্পিয়ন বলছে। এটা দেখে বেশ ভালো লাগলো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কেভিন ওভেন্স হয়তো চ্যাম্পিয়নশিপটা নিজের কাছেই রাখবে আর স্টোরি লাইনেতে ইউজ করবে, আর সেটাই দেখতে পেলাম। তো যাকে চ্যাম্পিয়নশিপটার এবার ভালোভাবে ইউজ হচ্ছে। আর বলতে গেলে এবার আমার তো কোডি রোডসের থেকে কেভিন ওভেন্সকে বেশি ভালো লাগছে। কেভিন ওভেন্সের ক্যারেক্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং। কোডি রোডস এতদিনে যেটা করতে পারিনি, কেভিন ওভেন্স মাত্র 1 মাসের মধ্যেই বলতে পারো তার থেকে বেশি কিছু করে দিয়েছে। কেভিন ওভেন্সের এই যে ক্যারেক্টার রানটা চলছে, এটা ঠিক একেবারে ড্রু ম্যাকিন্টায়ার যেরকম শুরু করেছিল সেই জানুয়ারি মাসের দিকে, সেই রকম লাগছে। তো আগের বছরের ড্রু ম্যাকিন্টায়ার আর এবারে কেভিন ওভেন্সের তরফ থেকে আমরা সেই রকম কিছুটা দেখতে পাচ্ছি। কেভিন ওভেন্স এখন যেহেতু স্টোরি লাইন অনুযায়ী ডাব্লিউডাব্লিউর বাইরে, সে স্ক্রিপ্টের বাইরে কাজ করছে, তাই সে নিজেকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বলছে। এবার ডাব্লিউডাব্লিউ চাইলেও তার থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিতে পারবে না। একদিকে কোডি রোডস বলবে যে আমি হচ্ছি আসল চ্যাম্পিয়ন, আর একদিকে কেভিন ওভেন্স বলবে আমি হচ্ছি আসল চ্যাম্পিয়ন। আর কেভিন ওভেন্সের কাছে স্যাভেজ রিপ্লাই তো রয়েছেই, কোডি রোডসের প্রত্যেকটা কথার জবাব এখানে কেভিন ওভেন্সের কাছে কিন্তু রয়েছে। আর এটা ভাবছিলাম যে নেটফ্লিক্সের ওপরে যে রটা হবে তাতেই আমরা কোডি ভার্সেস কেভিন ওভেন্সের ম্যাচটা অফিসিয়াল করে দেবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাচ তো অফিসিয়াল করেনি। এই ম্যাচটা অফিসিয়াল করে দিলেই ভালো হয়। আর আজকে ডাব্লিউডাব্লিউর পুরো হেডকোয়ার্টারে কেভিন ওভেন্স আজকের এইভাবেই ঘুরে বেরিয়েছে চ্যাম্পিয়নশিপটা নিয়ে। আর কোডি রোডসের ফটো যেখানে যেখানে দেখতে পাচ্ছে সেখানে সে নিজের ফটো লাগিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কেভিন ওভেন্স কী করেছে, এখানে এডিট করে কোডির মুখের জায়গায় নিজের মুখটা বসিয়েছে, আর উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটাকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জায়গায় বসিয়ে দিয়েছে। আরেকটা ফটো দেখানো, এখানে কোডি রোডসের বড় পোস্টার লাগানো ছিল, সেখানে তো কেভিন ওভেন্স সেই তার উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটা নিয়ে এরিনা থেকে বেরিয়ে যাচ্ছে, সেই ফটোটা একেবারে প্রিন্ট আউট বার করে এনেছিল, সেটাই চিপকে দিয়েছে। আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জায়গায় সে তার উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপ রেখে দিয়েছে। তো এটা সেই একদম ড্রু ম্যাকিন্টায়ারের মতো সিন করে দিয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার যেই জিনিসগুলো করেছিল, যেরকম স্যাভেজ হিল হয়ে গেছিলো, কেভিন ওভেন্স এখন সেই জিনিসগুলোই করছে আর একেবারে একটা স্যাভেজ হিলে পরিণত হয়েছে। আর 2024 সাল শেষ হতে মাত্র 12 দিন বাকি আছে। আর দেখে নেওয়া যাক যে সব থেকে বেশি ম্যাচেস কে জিতেছে। এখানে এই বছরের সব থেকে বেশি ম্যাচেস জিতেছে কোডি রোডস, 97খানা ম্যাচেস খেলে 94খানা ম্যাচ জিতেছে। তারপর রয়েছে বিয়াঙ্কা ব্লেয়ার, 72খানা ম্যাচ খেলে 61খানা ম্যাচ জিতেছে। তারপর রয়েছে আমাদের LA নাইট, 72খানা খেলে 54খানা ম্যাচ জিতেছে। তারপর রয়েছে আমাদের মেন ইভেন্ট জেউসো, 83খানা ম্যাচ খেলে 51খানা ম্যাচ জিতেছে। আর এবার দেখবো যে সব থেকে বেশি ম্যাচ হেরেছে কে। তো দেখতে পাচ্ছ এখানে লিস্ট রয়েছে, এখানে হচ্ছে শিনস্কে নাকামোরা 56খানা ম্যাচ খেলে 52খানা ম্যাচ হেরেছে। আর ভাবছি যে শিনস্কে নাকামোরা এত কটা ম্যাচ খেললো কখন। শিনস্কে নাকামোরাকে তো অর্ধেক সময় আমরা দেখতেই পেতাম না, যদিও বছরের শুরুর দিকে একটু দেখতে পেতাম, লাস্টের দিকে তো একদমই দেখা গেল না। এখন রিটার্ন করে হঠাৎ করে তাকে চ্যাম্পিয়নও করিয়ে দেওয়া হলো, কিন্তু দেখতে গেলে সেই সব থেকে বেশি ম্যাচ হেরেছে এই বছরে। আর তারপর রয়েছে ডমিনিক মিস্টেরিও, 61খানা ম্যাচ খেলে 50খানা ম্যাচ হেরেছে। এটা তো সবাই জানে যে ডমডম ভাই ম্যাচ খেলে সেটা হারার জন্য। তারপর হচ্ছে জেডি ম্যাকডোনা, 66খানা ম্যাচ খেলে 50খানা ম্যাচ হেরেছে। তারপর হচ্ছে ফিন বেলার, 66খানা ম্যাচ খেলে 49খানা ম্যাচ হেরেছে। তবে এখানে যে তিনজনকে মানে চারজনকে দেখতে পাচ্ছি, তার মধ্যে ফিন বেলারের একটু মনে হচ্ছে ভালো দিন আসতে চলেছে, কিন্তু ডমডম ভাই আর জেডি ম্যাকডোনা যেরকম মার খাচ্ছে সেরকম মারই খাবে। আর শিনস্কে নাকামোরার এখন মনে হচ্ছে ভালো সময় শুরু হয়েছে, কিন্তু সত্যি কি ভালো সময় শুরু হয়েছে সেটা তো বলা এখনই ঠিক হবে না, কারণ আমরা দেখেছি যে শিনস্কে নাকামোরাকে ডাব্লিউডাব্লিউ প্রত্যেকবার রিপ্যাকেজ করে একেবারে পাহাড়ের মাথায় নিয়ে যায় আর সেখান থেকে ধবাস করে ফেলে দেয়। তো এবারেও যদি আমরা সেরকম কিছু দেখতে পাই তাহলে তো ভাই আর কিছু বলার নেই। তবে যা হতে চলেছে আমরা আর কিছুদিনের মধ্যে তো জানতে পেরেই যাবো যে ডাব্লিউডাব্লিউ তাকে ভবিষ্যতে এরকম পুশ করবে নাকি প্রত্যেকবার যা হাল করে এবারেও তাই হালই করবে। আর তোমাদের সকলের তো আন্ডারটেকার রেসলমেনিয়াতে রককে চোখ স্ল্যাম মেরেছিল, ওই সিনটা তো মনেই আছে। ওটা তো একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিন হয়ে গেছে রেসলমেনিয়া। তো ওইটার ব্যাপারে ট্রিপল এইচ এতদিন পর একটা কথা বলে যে ট্রিপল এইচ প্রথমে আন্ডারটেকারের সাথে কথা বলে যে এই স্পটটার জন্য, কিন্তু আন্ডারটেকার প্রথমে রাজি হয়নি। সে বলে যে আমি কোনোভাবেই স্টোরি লাইনে ফিট বসছি না আর আমার এই জায়গায় আসা উচিত নয়। তো প্রথমে তো আন্ডারটেকার বারণ করে দেয়, কিন্তু তারপর রক তাকে রিকোয়েস্ট করে, রক তার সাথে কথা বলে আর শেষমেশ রকের বলাতে আন্ডারটেকার এখানে আসতে রাজি হয়ে যায়। আর তারপরে আমরা আন্ডারটেকারকে এখানে আসতে দেখতে পাই, আর তারপর এসে রককে চোখ স্ল্যাম দিয়ে দেয় আর তারপর কোডি রোমান রেন্সকে হারিয়ে দেয়। তো এরকম একটা বড় মোমেন্ট আমরা এইভাবে দেখতে পেলাম। মনে হচ্ছে আন্ডারটেকারও এটা চাইছিল যে সেখানে সে নয় বরং স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসুক। আর এবার কথা বলা যাক একটা অনেক বড় নিউজ নিয়ে, সেটা হচ্ছে যে রেসেল বোর্ডস এটা বলছে যে সিএম পাঙ্কে রেসেলমেনিয়া 41-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারে রাখা হবে। তো এইটা যদি হয় তাহলে বলতে পারো স্টোরি লাইন বেশ কনফিউশন হয়ে যাচ্ছে এখানে। তাহলে কি আমরা
সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে দেখতে পাবো না, আমরা বরং গান্তার ভার্সেস সিএম পাঙ্ক দেখতে পাবো। আর ওইদিকে আমরা এটা শুনতে পাচ্ছি যে জন সিনা রয়্যাল রাম্বল জিততে চলেছে, তার রয়্যাল রাম্বল জেতার চান্স সব থেকে বেশি। আর আমরা গান্তার ভার্সেস জন সিনার চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো, তাহলে সেটারই বা কী হবে। আর তাছাড়া দেখতে গেলে রেসেল বোর্ডস বলছে যখন এখানে কিছু সত্যতা তো থাকবে, কিন্তু রিসেন্ট টাইম আমরা কী দেখলাম, রেসেল বোর্ডস এটাও বলেছিল যে শার্লেট ফ্লেয়ার স্যাটারডে নাইট মেন ইভেন্টে কিন্তু রিটার্ন করতে চলেছে, কিন্তু আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না। তো এইটার উপরেও কতটা ভরসা করা যায় সেটাও দেখতে হবে, কিন্তু যেহেতু রেসেল বোর্ডস বলছে তো ধরে নিতে পারো 80% তো হয়তো সত্যি হওয়ার চান্স রয়েছে। তো সেইটা যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের নেটফ্লিক্সের উপর যে ম্যাচটা হচ্ছে সেটাই তাদের শেষ ম্যাচ। এরপরে রেসলমেনিয়াতে তাদের আর কোনো ম্যাচ হবে না। জন সিনা রয়্যাল রাম্বল জিততেও পারে, না জিততে পারে, হয়তো দেখা গেল যে সিএম পাঙ্কই রয়্যাল রাম্বল জিতে গেল আর সে গিয়ে গান্তারকে চ্যালেঞ্জ করলো, তাহলে এখানে আমরা জন সিনারও ব্যান্ড বাজতে দেখতে পেয়ে যাবো। আর সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের রেসলমেনিয়া মেন ইভেন্ট ম্যাচটাও গেল, আমরা গান্তার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাই তাহলে দেখতে পাবো। বা আরেকটা জিনিস হতে পারে যে গান্তার হয়তো রেসলমেনিয়ার আগেই কোনোভাবে চ্যাম্পিয়নশিপ হেরে গেল সেথ রলিন্সের কাছে বা অন্য কারোর কাছে, আর তারপর আমরা রেসলমেনিয়াতে গিয়ে সেই তার সাথেই সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পাবো, কিন্তু এটা হওয়ার চান্স কম আছে, কারণ মনে তো হয় না গান্তার এত সহজে রেসলমেনিয়ার আগে হারবে। রেসলমেনিয়া আসলে তাও একটা গান্তারের হারার চান্স আছে, কিন্তু রেসলমেনিয়ার আগে গান্তারকে ডাব্লিউডাব্লিউ হারাবে বলে তো মনে হয় না। তো এই নিউজটা আসার পর বলতে পারো সিচুয়েশান বেশ কনফিউজিং হয়ে গেছে। আর সব থেকে খারাপ এটা লাগছে যে জন সিনা রয়্যাল রাম্বল জিতবে, এইটার ওপরে একটু প্রভাব পড়ছে এটার। তো এইটা আমি একদম দেখতে চাই না, আমি তো চাই জন সিনাই যা পারে হোক, রয়্যাল রাম্বল যেন জন সিনাই জিতুক আর গান্তার ভার্সেস জন সিনার ম্যাচটাই রেসলমেনিয়াতে হোক। কিন্তু এখন দেখা যাক কি হয়, ডাব্লিউডাব্লিউ কোন ডাইরেকশনের সাথে যায়, আর দেখা যাক ভবিষ্যতে রেসেল বোর্ডসের এই নিউজটা সত্যি হয় কিনা, কারণ শার্লেট ফ্লেয়ারের নিউজটা তো কী হলো আমরা দেখেই নিলাম, তো এইটাও সত্যি হবে কি ভুল হবে বলা তো মুশকিল। তো যেহেতু এটা রেসেল বোর্ডসের তরফ থেকে নিউজ আসছে সেই জন্য আমি আমার চ্যানেলে এটা বলছি, অন্য কোনো ছোটোখাটো নিউজ সোর্সের তরফ থেকে আসলে আমি তো এটা অত পাত্তাও দিতাম না, গুরুত্ব দিতাম না, আর চ্যানেলে বলতাম ওরা। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের একটা নিউজ ভিডিওতে।